যেখানে রয়েছে কোরআন, যেখানে রয়েছে হাদিস, যেখানে রয়েছে বিজ্ঞান, যেখানে রয়েছে ইতিহাস, যেখানে রয়েছে ভূগোল, অর্থাৎ সকল কিছুর সমন্বয়ে একজন শিক্ষার্থীকে আগামী দিনের টু লিড দ্য ওয়ার্ল্ড বি স্কলার, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের জ্ঞানী হওয়া প্রয়োজন, যে ধরনের যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন, ঠিক সেরকম যোগ্যতা সম্পন্ন একজন একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামী ছাত্র শিবির এই নৈতিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে, নৈতিক সিলেবাস প্রণয়নের মাধ্যমে একজন ছাত্রকে, সাধারণ ছাত্রকেও, একজন জেনারেল ছাত্রকেও ইসলামের পরিপূর্ণ জ্ঞান দেওয়ার মাধ্যমে তার নৈতিক পুনর্গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে থাকে। আমি ধন্যবাদ জানাতে চাই, স্বাগত জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাতে চাই, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ রচনা করার প্রথম যে ধাপ, প্রথম যে সিঁড়ি, এসএসসি বা দাখিল অথবা সমমান পরীক্ষায় তোমরা অসংখ্য অগণিত ছাত্রছাত্রীদের মধ্য থেকে তোমরা যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, এই স্বাক্ষরের জন্য আসলে ছাত্র শিবিরের এই ক্ষুদ্র আয়োজন তোমাদেরকে আসলে দেওয়ার কিছু নেই, এটি ঠিক। কিন্তু আসলে তোমরা যে স্বাক্ষর রেখেছ, ইসলামী ছাত্র শিবির মনে করে পৃথিবীর সকল গোলাপগুলোকে, সকল রজনীগন্ধাগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমাদের সফলতা, তোমার কৃতিত্ব, তোমার এই অর্জনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার কৃতিত্বের পাল্লাটি ভারী হবে, এটা ইসলামী ছাত্র শিবির মনে করে। ইসলামী ছাত্র শিবির আজকে তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনেছ, শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের নাম নয়। আজকে সম্মানিত অভিভাবক মণ্ডলীরা, আজকে আমরা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত, আমরা প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলো ফেস করি, অভিভাবকরা যে কি বলা যায় যে আতঙ্কে থাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠালে, আমার ছেলেকে মেডিকেল কলেজে পাঠালে, আমি তো বাড়িতে এসএসসি পর্যন্ত খুব আগলিয়ে রেখেছি, আমার বাড়িতে ভালোভাবে বাসায় রান্নাবান্না করে খাওয়িয়েছি, কিন্তু এরপরে যে সে একটা ভালো কলেজে যাবে, তারপরে যে ইউনিভার্সিটিতে যাবে, তারপরে মেডিকেল কলেজে যাবে, সেখানে গিয়ে আমার ছেলের তত্ত্বাবধান কে করবে? আমরা ইতিমধ্যেই দেখেছি, আমাদের জাহিদ স্যার অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন। আমি এত দূরে যেতে চাই না, তোমাদেরকে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী যে রাজারহাট উপজেলা, এই রাজারহাট উপজেলায় পত্রিকায় এসেছিল কয়েক মাস আগে, এই গত বছর বা তার আগের বছর হবে, কোনো এক মেডিকেল কলেজের স্টুডেন্ট, থার্ড ইয়ারের স্টুডেন্ট, সে নেশার টাকা না পাওয়ার কারণে, যথাযথভাবে সাপ্লাই না পাওয়ার কারণে তার মাকে এসে খুন করেছে। ক্যান ইট ইমাজিন? তাহলে আজকে তোমরা মেধাবী, এটা নিঃসন্দেহে আমরা স্বীকৃতি দিচ্ছি, আমরা এটা স্বীকার করি। একজন মেডিকেলে চান্স পেয়ে যে থার্ড ইয়ারে পড়ে, তাকে কি মেধাবী নয় এ কথা বলার সুযোগ আছে? তাহলে এই মেধাবী হওয়ার পরেও শুধুমাত্র একটি জিনিসের ঘাটতির কারণেই সেই মেধাবী শিক্ষার্থীটি তার নিজের মাকে খুন করতে দ্বিধাবোধ করল না। কারণটা কি? এতক্ষণের আলোচনায় কিন্তু আমরা সেটি শুনেছি। আমাদের শুধুমাত্র মেধাবী হলেই চলবে না, আমাদের মেধার সাথে যদি নৈতিকতার সমন্বয় না থাকে, আজকে ইসলামী ছাত্র শিবির মূলত সেই কাজটি করে, যেখানে অভিভাবকরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, চাইলেও তো মানে সকল অভিভাবকের এরকম সুযোগ নেই যে ওই ক্যাম্পাসের পাশে গিয়ে একটি বাসা ভাড়া নিয়ে আপনার সন্তানকে আপনি পড়াবেন, আপনার সন্তানকে টেক কেয়ার করবেন। আপনার সন্তান তো একটি নয়, হয়তো 3 জন 5 জন 2 জন আছে, তো সেক্ষেত্রে কয় জায়গায় আপনি যাবেন? একটা হয়তো রংপুর মেডিকেলে চান্স পেয়েছে, আরেকজন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আপনি যদি সেই কাজটি করতে চান, এক জায়গায় করবেন, আরেক জায়গায় কি করবেন? এজন্য যেখানে আমাদের এই সমাজ ব্যবস্থা, যেখানে নৈতিকতার সবলে আজকে আমাদের মেধাবীদেরকে আজকে কি করতেছে, তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, ঠিক সেই সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি কলেজে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অভিভাবকের অনুপস্থিতিতে একজন সুযোগ্য অভিভাবকের ভূমিকায় ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে এবং সেই দায়িত্ব পালন করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য তোমরা আজকে দেখো, তোমাদেরকে এই যে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে, আমার মনে হয় 10টা থেকে যে এই প্রোগ্রামটি শুরু হয়েছে, এটি শুধুমাত্র একটি সংবর্ধনা নয়। এই সংবর্ধনার মাধ্যমে আমার বিশ্বাস যে তোমার একটি সুন্দর গাইডলাইন তুমি পেয়েছো। এটিকে যদি আমরা আজকে এই প্রোগ্রামটিকে যদি একটি ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম বলি, তাহলে কিন্তু ভুল হবে কি? হবে না। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রিয় কৃতি বন্ধুগণ, আজকে এজন্য তোমাদেরকে ইসলামী ছাত্র শিবির মূলত
তোমাদের এই জিনিসটি স্মরণ করাতে চাচ্ছে। তোমরা শুধু মেধাবী হলে হবে না, তোমাদেরকে মেধার সাথে তোমাদের যদি নৈতিকতার সমন্বয় না হয়, তাহলে তুমি যে কোনো জায়গায়, যে কোনো পথে, তোমার জীবনের যে কোনো স্টেজে গিয়ে তুমি কিন্তু হারিয়ে যেতে পারো। আর এই হারিয়ে যাওয়ার কারণে শুধুমাত্র তুমি ক্ষতিগ্রস্ত হবে, বিষয়টি এরকম নয়। তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ থেকে, কুড়িগ্রাম থেকে একজন মেধাবীকে আমরা অঙ্কুরে বিনষ্ট করতে চাই না, হতে দিতে চাই না। প্রিয় উপস্থিতি, এ কারণে ইসলামী ছাত্র শিবির কী করে থাকে, ইসলামী ছাত্র শিবির যে কাজগুলো করে থাকে, আজকে আমি যদি আমাদের সামগ্রিকভাবে দেশের চিত্রটি বলি, আমাদের দেশের যদি মূল সমস্যাগুলো বলা হয়, বলো তো দেখি 2-3টা সমস্যা যদি বলতে হয় তোমাকে, কি সমস্যা বলবে যে আমাদের জাতির বা আমাদের দেশের, আমাদের সমাজের সমস্যা কি? এই যে একজন বলেছে দুর্নীতি, তারপর আর কি? চাঁদাবাজ, আর জি নিরাপত্তাহীনতা, অর্থাৎ সন্ত্রাস, সন্ত্রাসী বা পেশিশক্তির উদ্ভব। তুমি খেয়াল করো, প্রথম যে কথাটি বলেছো তোমরা, দুর্নীতির কথা বলেছো, এক্সাক্ট এটি বাংলাদেশের একটি অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম একটি বড় সমস্যা। আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, বাংলাদেশ অনেকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক না? এই চ্যাম্পিয়নশিপ নেওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, এই চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের কৃষকরা কি দায়ী? যারা মাঠে ঘাটে ঘাম ঝরিয়ে আমাদের জন্য ফসল উৎপাদন করে, আমরা সেই ফসল ভোগ করে আমরা সুন্দর লাইফ লিড করছি, আমাদের কৃষকরা কি এই দুর্নীতির সাথে জড়িত? আমাদের শ্রমিকরা যারা বাস, ট্রাক, বিভিন্নভাবে যারা শ্রমিকের কাজে নিয়োজিত, এই শ্রমিকরা কি দুর্নীতির সাথে জড়িত? তাহলে কারা? প্রিয় বন্ধুরা, কথা বলতে হবে, আমাদের এই দেশের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ নেওয়ার ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? খোঁজ নিয়ে দেখো যে বিশ্বের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, বুয়েট থেকে পাশ করা, অথবা কোনো মেডিকেল থেকে পাশ করে সমাজের সেক্টরের একটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা বসে বসে আছে, সমাজ যারা পরিচালনা করছে, রাষ্ট্র যারা পরিচালনা করছে, অসংখ্য এরকম মেধাবীরা একটা কলমের খোঁচায় কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ লুট করছে। কথা বলো ঠিক না বেঠিক? সুতরাং আজকে যারা এই জায়গাগুলোতে গিয়েছে, আজকে যারা এই জায়গায় লিড দিচ্ছে, আজকে 20 বছর আগে, 25 বছর আগে, 15 বছর আগে তারাও কিন্তু তোমার মতো জিপিএ 5 পেয়ে এসএসসি বা দাখিল পাশ করেছে, করে নাই? করার পরে যখন ওই জায়গাগুলোতে গিয়েছে, যাওয়ার পরে তাদের অবস্থাই। এরপরে আরেকটা শ্রেণী আছে আমাদের দেশে, রাজনীতিবিদ যারা, রাজনীতি কি নীতির রাজা, তাই না? নীতির রাজা হওয়ার কথা, কিন্তু এই যে দ্বিতীয় যে সমস্যাটার কথা বলছো, চাঁদাবাজ, আমাদের দেশে চাঁদা কি কৃষকরা চাঁদা তোলে? শ্রমিকরা চাঁদা তোলে? কারা তোলে? তুমি খেয়াল করে দেখো যে ওই বড় বড় কোনো ডিগ্রিধারী, বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় মেডিকেল কলেজ ইত্যাদি থেকে পাশ করা অথবা পড়ুয়া স্টুডেন্টরা, অথবা যারা কোনো না কোনোভাবে মেধাবী, কারণ ওই কাজটি করার জন্য একটা ভালো মেধার প্রয়োজন হয়, অর্থাৎ মেধাবী ঠিক, কিন্তু তাদের নৈতিকতার বিসর্জনের কারণে তারা আজকে সমাজের সবচেয়ে বড় ঘৃণিত, সবচেয়ে বড় লজ্জিত, সবচেয়ে বড় ক্ষতিকর কাজটি করছে। কথা বলো ঠিক না বেঠিক? আজকে এই জন্য তোমাদের এই অনুষ্ঠানকে, এই সংবর্ধনা অনুষ্ঠানকে শুধুমাত্র একটি ক্রেস্ট অথবা কিছু উপহার নিয়ে যাওয়াই নয়, আজকে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো এই কথা বলি যে 24 জুলাই বিপ্লব যে বৈষম্যের কারণে হয়েছে, সেই বৈষম্যের শিকার যদি বলা হয়, আমাদের সমন্বয়ক নাহিদ সুন্দর করে বলেছে, আমার তো মনে হয় 64টি ডিস্ট্রিক্টের মধ্যে, 64 জেলার মধ্যে উন্নয়নের দিক থেকে, অগ্রগতির দিক থেকে, যে কোনো ফ্যাসিলিটির দিক থেকে রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, এর থেকে সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে বৈষম্যের শিকারের জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম জেলা। কারণ কি? কারণ দুইটি। একটি হচ্ছে আমাদের এখান থেকে মেধাবী যে তৈরি হয় না, বিষয়টি এরকম নয়। আমাদের এখানে থেকে মেধাবীরা তৈরি হয়ে ভালো ভালো জায়গায় যায়, যাওয়ার পরে নিজের পরিচয়টা ঠিক মতো দিতে চায় না। তারা এলাকার তো উন্নয়ন পরের কথা, নিজের পরিচয়টাও দিতে চায় না যে আমার বাড়ি কুড়িগ্রামে, আমার বাড়ি আন্দারিঝারে, আমার বাড়ি দেখা গেল যে নুনখাওয়া চরে, এই কথা বলতে তার লজ্জাবোধ হয়। এজন্য আজকে তোমাদেরকে বলবো যে আমাদের স্বদেশ প্রেম, আমাদের এই মাতৃভূমির প্রতি যে ভালোবাসা,
আগামী দিনে তোমরা 15-20 বছর 30 বছর পরে তোমরা কিন্তু ঠিকই এখন যারা সমাজে লিড দিচ্ছে তোমার মতো ব্যক্তি যারা তোমরা আছো তোমরাই সেই জায়গাগুলোতে লিড দিবা। এই জন্য সেই জায়গাগুলোতে তোমাদেরকে নৈতিকতার মাধ্যমে তোমাদেরকে একটি সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে, সুন্দর কুড়িগ্রাম গড়ার ক্ষেত্রে, স্বপ্নময় কুড়িগ্রাম গড়ার ক্ষেত্রে মেধাবীদেরকে ভূমিকা পালন করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি ইসলামী ছাত্র শিবির যে আজকের এই সুন্দর আয়োজন করেছে, এই প্রশংসনীয় আয়োজন করেছে, এই জন্য ছাত্র শিবিরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে ছাত্র শিবির তোমাকে করতে হবে কেন, ছাত্র শিবিরের সাথে তোমাকে কেন থাকতে হবে? প্রথম যে বিষয়টি বলেছি যে তুমি তোমার নিজেকে যদি ঠিক রাখতে চাও, তুমি তোমার নিজেকে যদি মেধাবী থেকে আরও মেধাবীতে রূপান্তরিত করতে চাও, তুমি যদি তোমার নৈতিকতাকে সমন্বিত রাখতে চাও, তাহলে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করতে হবে, বিষয়টি এরকম নয়। ছাত্র শিবিরের ইতিহাস হচ্ছে যেখানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের মধ্যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ইসলামী শিক্ষা ব্যবস্থা। যারা এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে তারা আবার এই আধুনিকতা বা জ্ঞান বিজ্ঞানের এই জায়গাটাতে একটু পিছিয়ে থাকে, সে কারণে তারা ওই মসজিদ মাদ্রাসা ইত্যাদি ছাড়া খুব বড় ভূমিকা পালন করতে পারে না। আবার দেখা গেল যারা কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটি জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে অনেক ফ্যামিলি আছে যারা আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানিত্বের বেসিক জায়গাগুলো আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দিতে পারছি না। এই দুইটি শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় ঘটানোর জন্য সমন্বিত একটি সিলেবাস ইসলামী ছাত্র শিবির ফলো করে, যেখানে রয়েছে কোরআন, যেখানে রয়েছে হাদিস, যেখানে রয়েছে বিজ্ঞান, যেখানে রয়েছে ইতিহাস, যেখানে রয়েছে ভূগোল, অর্থাৎ সকল কিছুর সমন্বয়ে একজন শিক্ষার্থীকে আগামী দিনের টু লিড দ্য ওয়ার্ল্ড বি স্কলার, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের জ্ঞানী হওয়া প্রয়োজন, যে ধরনের যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন, ঠিক সেরকম যোগ্যতা সম্পন্ন একজন একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামী ছাত্র শিবির এই নৈতিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে, নৈতিক সিলেবাস প্রণয়নের মাধ্যমে একজন ছাত্রকে, সাধারণ ছাত্রকেও, একজন জেনারেল ছাত্রকেও ইসলামের পরিপূর্ণ জ্ঞান দেওয়ার মাধ্যমে তার নৈতিক পুনর্গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে থাকে। প্রিয় উপস্থিতি, তোমরা নিশ্চয়ই জানো ইসলামী ছাত্র শিবির 5 দফা কর্মসূচি নিয়ে কাজ করে, তার মধ্যে 4র্থ দফা কর্মসূচি হচ্ছে ছাত্র কল্যাণ। এই ছাত্র কল্যাণটি কি? আমাদের গ্রামে গঞ্জে অসংখ্য মেধাবীরা আছে যারা অঙ্কুরে বিনষ্ট হয়, যারা প্রপার গাইডলাইনের অভাবে সে হয়তো ভালো জায়গায় যেতে পারে না, যে হয়তো অর্থনৈতিক সংকটের কারণে সে হয়তো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। তোমরা নিঃসন্দেহে এখন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে তোমরা হয়তো অনেকেই দেখেছো যে এই কাজগুলো যখনই যেখানে ইসলামী ছাত্র শিবির জানতে পারছে, তার দায়িত্ব, তার প্রয়োজনীয় সমস্যার সমাধানের জন্য ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যে মেডিকেল কলেজের জন্য, মেডিকেল ভর্তির জন্য বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে কোচিং, সেই কোচিংয়ের নাম কি? রেটিনা। এটি কে পরিচালনা করে? এটি ইসলামী ছাত্র শিবির পরিচালনা করে। আজকে ছাত্র কল্যাণমূলক কাজ যে করে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষার জন্য, ভর্তির যুদ্ধে উত্তীর্ণ হওয়ার জন্য সবচেয়ে ভালো যে বেস্ট যে কোচিংটা, সেটির নাম হচ্ছে ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং। এটি কে পরিচালনা করে? এটি ইসলামী ছাত্র শিবির পরিচালনা করে। এই জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেক ক্যাম্পাসে ছাত্রদের যেখানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করে, এর নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির আগামী দিনের আমাদের দেশের মূল যে সমস্যাটা, সেটি হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্ব, সৎ এবং যোগ্য লিডারশিপের অভাব। আমাদের এই লিডারশিপ তৈরির ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্র শিবিরের লিডার নয়, ছাত্র শিবিরের মাধ্যমে যারা তৈরি হচ্ছে তারা সমাজের বিভিন্ন সেক্টরে গিয়ে, বিভিন্ন স্টেজে গিয়ে, বিভিন্ন দেশে এবং দেশের বাইরে গিয়ে আজকে তারা সুনামের সাথে, সততার সাথে, দক্ষতার সাথে আজকে ছাত্র শিবির যে সেটি করতে পেরেছে, এটির প্রমাণ এখন অহরহ আছে। আজকে তুমি প্রশাসনে যাবা, গিয়ে দেখবা যে যাকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়, ঘুষ নিচ্ছে না, তখন কি বলে? ও, এইটা মনে হয় ছাত্র শিবির করে আসে। যে প্যান্ট পরেছে, প্যান্টটা কেন টাকনুর উপরে? এই টাকনুর উপরে মানে হচ্ছে তাহলে ফরজ তরফ করে না, অর্থাৎ ফরজ সে লঙ্ঘন করতেছে না, ফরজ আদায় করতেছে। এটা এই টাকনুর উপরে প্যান্ট কেন? তাহলে এইটা মনে হয় ইসলামী। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘটনা কি আজান হলেই নামাজে যায়, এর তাহলে ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা গেল কি? তার মানে কি? যেখানে ভালো, যেখানে নৈতিকতা, যেখানে যোগ্যতা সম্পন্ন, যেখানে একজন ভালো মুমিন, যেখানে একজন ভালো প্রশাসক, তার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইভেন দ্যাট আজকে ভালো, তুমি দেশের বাইরেও যদি যাও, এই যে আমাদের জাহিদ স্যার অনেকগুলো কথা বলেছেন যে দেশের বাইরেও অনেকেই, দেশে স্থান হয় নাই, কিন্তু ওই ইঁদুরের যেমন গর্তকে পিছন দিক থেকে বন্ধ করা যায় না, পিছন দিক থেকে বন্ধ করলে আরও 10টা গর্ত কি হয়?
ওপেন হয়। এজন্য মেধাবীদের ছাত্র সংগঠন যে ইসলামী ছাত্র শিবিরকে যদি যথাযথ জায়গায় স্রোতকে যদি যথাযথভাবে প্রবাহিত করতে দেওয়া না হয়, তাহলে এই স্রোত আরও অনেক বেশি তীব্র থেকে তীব্রতর গতিতে হয়ে সে দেখা যাবে যে জায়গায় হয়তো দেশে তার অবস্থান হতো তার চেয়ে অনেক ভালো একটা পজিশনে তার অবস্থান ইসলামী ছাত্র শিবির করে নিচ্ছে। এজন্য আজকে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের কাছাকাছি ইসলামী ছাত্র শিবিরকে আমাদের জানতে হবে। ইসলামী ছাত্র শিবির যে ছাত্রদের নিয়ে কাজ করে, এক্ষেত্রে তোমরা হয়তো খেয়াল করেছো, এই যে 24শে জুলাই বিপ্লব হলো, এই 24শে জুলাই বিপ্লবে সৃজনশীল এবং গবেষণামূলক প্রকাশনা তাদের 2024 সালের 3 পাতা ইসলামী ছাত্র শিবিরের যে ক্যালেন্ডার হয়, এই ক্যালেন্ডার দেখবা 36 জুলাই বিপ্লব সম্মিলিত, জুলাই বিপ্লবের ইতিহাস সম্মিলিত একটি ক্যালেন্ডার, যেটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, যে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অনুরূপভাবে তোমরা হয়তো অনেকেই জানো, বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান ভিত্তিক প্রকাশনা ইসলামী ছাত্র শিবিরের একটি সমৃদ্ধ আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজ নামে একটি সায়েন্স সিরিজ রয়েছে, যেটি দেশের বাইরে অনেক বেশি সমাদৃত। ইসলামী ছাত্র শিবির এই 24শে জুলাই বিপ্লবের পরে একটি ঢাকার মধ্যে বিজ্ঞান মেলা করেছিল, সায়েন্স ফেস্ট করেছিল। এই যে এগুলো কি অন্য কোনো ছাত্র সংগঠনের কাছে দেখা যায়? তাহলে ছাত্র শিবির যে প্রকৃতপক্ষে ছাত্রদের নিয়েই কাজ করে, আজকে এগুলো কিন্তু হচ্ছে তার এই বহিঃপ্রকাশ। একটি জাতিকে ধ্বংস করার জন্য যদি শিক্ষা এবং সংস্কৃতি ধ্বংস করা যায়, তাহলে সে জাতিকে আর কোনো কিছু দিয়ে কি করা যায় না, আটকানো যাবে না। আমাদের শিক্ষার ক্ষেত্রে আমি শুরুতে আগেই বলেছি যে 2 শিক্ষার সমন্বয়ে ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটি পৃথক সিলেবাস ঠিক করে ইসলামী ছাত্র শিবির নৈতিকতা সম্পন্ন যেমন কি করছে, শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি আমাদের এই সাংস্কৃতিক আগ্রাসন, যেখানে আমরা বিগত সময়ে দেখেছি সংস্কৃতি দিয়ে আমাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। তুমি দেখবা বিগত সময়ের নাটকগুলো, নাটিকাগুলো, যে ওই চরিত্রগুলো যেটা সবচেয়ে নেগেট চরিত্র, যেটা সবচেয়ে খারাপ চরিত্র, ওইটা কি দেয়, একটা টুপি পরায় বা কোনোভাবে একটা মানে কি হুজুরের একটা চরিত্র দিয়ে তাকে নেগেটভাবে উপস্থাপন করা হয়। তার মানে কি, এই সংস্কৃতিগুলো দিয়ে ইসলামকে মূলত ব্যঙ্গত্ব করা হয়েছে, ইসলামকে ধ্বংস করার জন্য একটি পায়তারা করা হয়েছে। আর সেই সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য তোমরা ইতিমধ্যে খেয়াল করেছো, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানেই সুন্দর সুন্দর ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই বিপরীত স্রোত আনার মাধ্যমে যারা আজকে নষ্ট সংস্কৃতি চর্চা করতো, কারণ সংস্কৃতি হচ্ছে মানুষের একটি খোরাক, বিবেকের খোরাক, এই খোরাক দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির সমন্বিত সাংস্কৃতিক সংসদ নামে সারা দেশে কি করেছে, সারা দেশে সাংস্কৃতিক সংগঠন তৈরির মাধ্যমে তারা বিভিন্ন ইসলামিক গান, নাটক, তারপরে নাটিকা সহ বিভিন্ন ধরনের অসামাজিক যে কার্যকলাপগুলো আছে, এগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য একদিকে বিকল্প খোরাক তৈরি করছে, আর একদিকে এই যুবকগুলো যদি বিকল্প খোরাক না পেত, তাহলে ওই অপসংস্কৃতির দিকে তারা ঝুঁকে যেত। এই অপসংস্কৃতি থেকে তাদেরকে ফিরাই নিয়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবির বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির যে প্রচলিত, তোমরা জানো, এই শিক্ষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির শুরু থেকেই নিজস্ব গবেষণামূলক তাদের পত্রিকা রয়েছে, একাধিক পত্রিকা রয়েছে। তোমরা নিশ্চয়ই কিশোর কণ্ঠের নাম শুনেছ। এই কিশোর কণ্ঠ কিশোরদের ছোট বয়স থেকে তাদের মননকে, মগজকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে এই কিশোর কণ্ঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্র সংবাদ আছে, ছাত্র সংবাদ নিয়মিতভাবে প্রকাশিত হয়। ইংরেজি পত্রিকা ইয়থ ওয়েব নামে একটি পত্রিকা ইংরেজি রেগুলার প্রকাশিত হয়। এগুলোর মাধ্যমে ইসলামী ছাত্র শিবির যেমনভাবে লেখক, এগুলো কারা লেখে, প্রতি মাসে যেই লেখাগুলো আসে কারা লেখে, তোমাদের মতো যারা আগামী দিনে সমাজকে লিড দেবে, তাদেরকে একদিকে তাদের প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য যেমন চেষ্টা করছে, আবার পথহারা পথ ভোলা অসংখ্য শিক্ষার্থীদেরকে এই নৈতিকতাগুলো শিক্ষা দিয়ে তাদেরকে বিপদ থেকে ফিরে নিয়ে এসে সঠিক ধারায় তাদেরকে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে। অনুরূপভাবে আমরা ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য কার্যক্রম রয়েছে। আমরা তোমাদেরকে বলবো যে ইসলামী ছাত্র শিবির তোমাকে করার প্রয়োজন নেই। ইসলামী ছাত্র শিবিরকে তুমি জানার চেষ্টা করো যে আসলে অন্যেরা শুধু বললো যে ছাত্র শিবির রক কাটে, অন্যেরা শুধু বললো যে ছাত্র শিবির সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অন্যেরা শুধুমাত্র এই বিভিন্ন প্রপাগান্ডা বলবে আর তুমি এটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বিষয়টি যেন এরকম না হয়, বরঞ্চ তুমি ছাত্র শিবিরকে জানার চেষ্টা করো। তুমি তোমার পাশের যে ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি আছে, তোমার পাশে যে থানা সভাপতি আছে, তুমি যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের সভাপতিকে দেখো। যদি তাকে দেখে মনে হয় যে এই ছেলেটা সন্ত্রাসী, অথবা এই ছেলেটার হিস্ট্রি আসলে সন্ত্রাসের মতো মনে হয়, এই ছেলেটার হিস্ট্রি চাঁদাবাজের মতো মনে হয়, এই ছেলেটার হিস্ট্রি হচ্ছে ছেলে মেয়েদের
মেয়ে নিয়ে আড্ডা দেয়, এরকম যদি অনৈতিকতার কোনো হিস্ট্রি তুমি পাও, তাহলে আমি বলবো সেই ছাত্র শিবিরকে তুমি অবশ্যই রিজেক্ট করবে। আর যদি তুমি দেখো যে তুমি ডানে বামে তাকিয়ে যে আমি ছাত্র শিবিরের যে দায়িত্বশীল তাকে দেখছি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বাবা মার যদি 3 সন্তান হয় তাহলে সবচেয়ে ভদ্র শান্ত শিষ্ট যে ছেলেটি সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। যদি তোমার কাছে এরকম মনে হয় ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে ভদ্র শান্ত শিষ্ট ছাত্রদের অধিকার নিয়ে সবার আগে সর্বাগ্যে যেই প্রশাসনের কাছে চলে যায়, প্রিন্সিপালের কাছে চলে যায়, হেডমাস্টারের কাছে চলে যায়, সে হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, তাহলে আমি তোমাকে বলবো ইয়েস, এই ছাত্র শিবির তোমার জন্যই প্রয়োজন, এই ছাত্র শিবির তোমাকে আহ্বান করছে। এজন্য শহীদ হাসানুল বান্না বলেছেন, উই কল টু দি ওয়ে অফ ইসলাম, টু দি রুলস অফ ইসলাম, টু দি গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স।